So, hello and welcome to another episode of our awareness program. And today, our topic is lupus. এমন একটি ডিজিজ যেটা খুব ইজিলি আমরা অ্যাভয়েড করে ফেলি, কারণ এর যে সিমটমসগুলো হয় সেগুলো খুব কমনলি আমরা ভাবি আরে এই তো জ্বর হয়েছে, এই তো সর্দি কাশি হয়েছে, একটু জয়েন্ট পেন হচ্ছে, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকতে পারে একটা সিভিয়ার ডিজিজ। লুপাসের ব্যাপারে আরও ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের সকলের প্রিয় Dr. Orchon Sheel, DM Pediatric Clinical Immunologist and Rheumatologist, PGI Chandigarh, Assistant Professor and also associated with Pediatric Immunology and Rheumatology, Bardhaman Medical College. Also associated with Dishan Hospital, Kolkata. So hello and welcome doctor. আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এত সুন্দর এত একটা বড় দিনে যেখানে we are celebrating lupus awareness day আজকের দিনে এখানে উপস্থিত থাকার জন্য। আর যেখানে আমি বলেই দিয়েছি যে টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট আ ভেরি ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ লুপাস। তো সেটার ব্যাপারেই আপনাকে আরও ডিটেলে বলার জন্য আমি অনুরোধ করব। সো ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ, হোয়াট ইজ দিস লুপাস? সো লুপাস পুরো কথাটা হচ্ছে এসএলই, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস। এটা একটা অটোইমিউন ডিজিজ, মানে আমাদের শরীরে ইমিউনিটি আছে রোগ প্রতিরোধ করার জন্য, বাইরে থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এলে সেটাকে আটকানোর জন্য ইমিউন সিস্টেম আছে। তাতে বিভিন্ন সেলস আছে, বিভিন্ন কেমিক্যালস আছে, সেগুলো আমাদের বডিকে বাইরের রোগ জীবাণু থেকে রক্ষা করে। কিন্তু লুপাস বা আদার অটোইমিউন ডিজিজ, আমরা রিউমাটোলজিস্ট বা ইমিউনোলজিস্ট না যে ডিজিজগুলো নিয়ে কাজ করি, সেই লুপাস হচ্ছে আমাদের বডির ইমিউনিটি নিজের শরীরকেই চিনতে পারে না। মানে বডির ইমিউনিটি বাইরের রোগ জীবাণুকে আটকানোর বদলে নিজের শরীরের এগেনস্টেই কাজ করে। আমাদের শরীরের বিভিন্ন টিস্যু, বিভিন্ন মাথার চুল থেকে পায়ের নখ অবধি বিভিন্ন টিস্যুকে তারা মনে করে ফরেন। মানে ধরুন একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন আপনার বাড়িতে গার্ড রেখেছেন বা দরোয়ান কিছু রেখেছেন বাইরের চোর ডাকাতকে আটকানোর জন্য। আমাদের শরীরেও ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের শরীরের গার্ড। কিন্তু সেই দরোয়ান বা গার্ড যদি আপনার নিজের বাড়িতেই ডাকাতি করে বা চুরি করে, সেই যে কন্ডিশনটা হয় সেটাই হচ্ছে অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে হয়। এবং খুবই সিম্পল ভাবে আপনারা আই গেস দর্শকরাও বুঝে গেলেন যে কি হতে পারে। ইয়েস, হ্যাঁ। তো সেই জন্য লুপাস হচ্ছে এমনই একটা ডিজিজ যেখানে বডির ইমিউন সিস্টেম আমাদের শরীরের এগেনস্টে কাজ করছে, এবং লুপাসের যে বিভিন্ন ম্যানিফেস্টেশনস হয়, যে সিমটমস হয়, সেগুলো সেই জন্যই হয়। এবং চিকিৎসা হচ্ছে বডির ইমিউন সিস্টেমকে কমানোর জন্য। এক কথায় বলতে গেলে ডিসরেগুলেটেড ইমিউনিটি। ওকে ওকে। সেই ইমিউন সিস্টেমকে কমিয়ে কন্ট্রোল করার জন্যই লুপাস, কন্ট্রোল করলেই লুপাস কন্ট্রোলড হয়। ওকে ওকে। তো বেসিক্যালি এটার নেক্সট কোয়েশ্চেন যেটা এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি যে এটার কত রকমের প্রেজেন্টেশনস রয়েছে, হোয়াট আর দি ডিফারেন্ট কাইন্ড অফ প্রেজেন্টেশনস দ্যাট লুপাস হ্যাজ? লুপাসের অনেক রকম প্রেজেন্টেশন আছে। আমরা যেগুলো দেখি যে বিভিন্ন ডিজিজ একটা সিস্টেম ধরে হয়। কোনো ডিজিজে হার্ট অ্যাফেক্টেড হয়, কোনো ডিজিজে লাং অ্যাফেক্টেড হয়, কোনো ডিজিজে ব্রেন অ্যাফেক্টেড হয়। কিন্তু লুপাস হচ্ছে একটা মাল্টি সিস্টেমিক ডিজিজ। এর প্রেজেন্টেশন বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, লুপাস একটা মাল্টি সিস্টেমিক ডিজিজ। মানে এখানে সমস্ত রকম সিস্টেম অ্যাফেক্ট হতে পারে, এবং প্রেজেন্টেশনও ক্রনিক ডিজিজ। মানে একদিনে অ্যাকিউট কিছু প্রেজেন্টেশন নয়, দিনের পর দিন চলতে থাকে। এবং প্রেজেন্টেশন শুরুতে যে লুপাস নামটা এসছে, এটা হচ্ছে উলফ বা নেকড়ে। আচ্ছা। তো মুখে যে র্যাশটা হয় লুপাসের, আমাদের গালের এখানে হয়, ওই র্যাশটাকে নেকড়ের মতো দেখতে লাগে, উলফ। তো লুপাস ওয়ার্ডটা উলফ থেকে এসছে। ওকে। আর লুপাসের যে সিম্বল সেটা হচ্ছে বাটারফ্লাই, প্রজাপতি। তো লুপাসের যে ওয়ান অফ দ্য কমনেস্ট ম্যানিফেস্টেশন অফ লুপাস ইজ র্যাশ, অ্যান্ড অ্যামাং র্যাশ ফেশিয়াল র্যাশ ইজ দি কমনেস্ট, মুখে র্যাশ। এবং মুখে র্যাশটা এমনভাবে ডিস্ট্রিবিউশন হয় আমাদের দুই গালে, নাকের ব্রিজে, যে ওটা অনেকটা প্রজাপতির মতো দেখতে লাগে, বাটারফ্লাই। সো দ্যাটস ওয়াই ওটা সিম্বলটাও আমরা বাটারফ্লাই দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এরকম একটা প্রেজেন্টেশন বললেন, এছাড়া আর? তো র্যাশ মুখে হয় এবং শরীরের যে কোনো জায়গায় হতে পারে, এবং র্যাশ হচ্ছে সূর্যের আলোয় বেড়ে যায়। ওকে। সেই জন্য একে বলে ফটো সেন্সিটিভ র্যাশ, মানে সূর্যের আলোয় র্যাশ বেড়ে যায়। ওকে। জ্বর একটা রয়েছে, অনেক দিন ধরে জ্বর, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, আমরা ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, বিভিন্ন টেস্ট করানো হচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে না, সমস্ত ইনফেকশন
রুল আউট হয়ে গেছে, কিন্তু জ্বরের কোনো কারণ পাওয়া যাচ্ছে না। রাইট। তো জ্বর, র্যাশ, গাঁটে ব্যথা, জয়েন্ট পেন, জয়েন্ট পেন, বিভিন্ন জয়েন্ট সোয়েলিং, পেন আর রেস্ট্রিকশন অফ মুভমেন্ট, মানে বাত। ওকে। কিন্তু আমরা যে ক্রনিক আর্থ্রাইটিস দেখি, যেটা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা বড়দের একটা প্রোটোটাইপ, সেখানে হচ্ছে যে বাত হয় সেটা অনেক সিভিয়ার হয় রাইট। এবং জয়েন্ট ডিফর্মিটি হয়ে যেতে পারে, আচ্ছা। বেঁকে যেতে পারে জয়েন্ট, এবং অনেক সিভিয়ার হয়, অনেক দিন থাকে। কিন্তু লুপাসে যে বাত বা আর্থ্রাইটিস হয় সেটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ, অতটা সিভিয়ার হয় না, ওকে। জয়েন্ট ডিফর্মিটি হওয়ার চান্স কম থাকে এবং কমে যায় 1-1.5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে ট্রিটমেন্টে কমে যায়, কিন্তু প্রেজেন্টেশনে এটা থাকতে পারে। তো জ্বর, র্যাশ ছাড়াও রক্ত কমে যেতে পারে। ওকে। সো হিমাটোলজিক্যাল সিস্টেম আরেকটা সিস্টেম যেটাতে লুপাস এফেক্ট করতে পারে। আমাদের রক্ত কোষের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, সেগুলো রক্তকোষকে ভেঙে দিতে পারে। ওকে। তার মানে অ্যানিমিয়া নিয়ে আসতে পারে। রাইট। আমাদের যে 3টে রক্তকোষ মেনলি আছে, লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা। রাইট। তো লোহিত রক্তকণিকা কমে যাওয়ার জন্য অ্যানিমিয়া নিয়ে আসতে পারে, অনুচক্রিকা কমে যাওয়ার জন্য সেটা বেসলাইন ইনভেস্টিগেশনসে দেখা যেতে পারে, বা অনুচক্রিকা কমে যাওয়ার জন্য রক্ত জমাট বাঁধার প্রবলেমের জন্য ছোট ছোট লাল লাল স্পট হতে পারে, যেগুলোকে পারপিউরিক স্পট বলে, সেগুলো নিয়ে আসতে পারে। রাইট। আর শ্বেতকণিকাও কমতে পারে, যেটা মেনলি আমাদের টেস্টে দেখা যায়। আচ্ছা। ওকে। আর এছাড়াও হার্টকে অ্যাফেক্ট করতে পারে, হার্টের সমস্ত লেয়ারকেই লুপাস অ্যাফেক্ট করতে পারে। 3টে লেয়ার আছে, এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড পেরিকার্ডিয়াম, সব কটাকেই অ্যাফেক্ট করতে পারে। তো হার্ট ফেলিওর নিয়ে, মায়োকার্ডাইটিস হলে হার্ট ফেলিওর নিয়ে প্রেজেন্ট করতে পারে, হার্টের মাসেল যেগুলো সেটাকে অ্যাফেক্ট করতে পারে। হার্টের যে লেয়ার আছে পেরিকার্ডিয়াম, তাকে অ্যাফেক্ট করতে পারে, তখন চেস্ট পেন নিয়ে, বুকে যন্ত্রণা নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর এন্ডোকার্ডিয়াম হলে ভালভুলার ডিফেক্ট হতে পারে। আর হচ্ছে ফুসফুসকে অ্যাফেক্ট করতে পারে, লাংয়ে বিভিন্ন রকম লাংসে বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হতে পারে, স্টার্টিং ফ্রম জাস্ট প্লুরাইটিস, মানে লাংসের যে লেয়ার আছে সেটার প্রদাহ বা ইনফ্লামেশন থেকে লাং হেমারেজ অবধি হতে পারে সিভিয়ার লুপাসে, পালমোনারি হেমারেজ। আমাদের অন্ত্র, ক্ষুদ্রান্ত যে মেনলি রয়েছে পেটের মধ্যে, তো জিআই সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমকেও অ্যাফেক্ট করতে পারে। মানে ক্ষুদ্রান্তে এন্ট্রাইটিস হতে পারে, আমাদের অন্ত্রে প্রদাহ হতে পারে, পেটে ব্যথা, বমি, লুজ টুলস, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। লিভারকে অ্যাফেক্ট করতে পারে, হেপাটাইটিস হতে পারে লুপাসে। প্যাঙ্ক্রিয়াস, আমাদের যে পেটে ইম্পর্টেন্ট অর্গান থাকে, প্যাঙ্ক্রিয়াসকে অ্যাফেক্ট করতে পারে, প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে। আর তো সলিড অর্গান সিস্টেম এছাড়াও ব্লাড এবং নন স্পেসিফিক ফিভার, র্যাশ, এগুলো থাকতে পারে। নিউরোলজি মানে সিএনএস, ব্রেন, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অর্গান সিস্টেম যেটা লুপাসে অ্যাফেক্টেড হতে পারে। ব্রেনে যে মেন সিমটমটা হয় সেটা হচ্ছে সাইকোসিস, মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার, কেউ খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, অ্যাগ্রেসিভনেস। ইয়েস। সাইকোসিস হচ্ছে লুপাসের অন্যতম কমনেস্ট ম্যানিফেস্টেশন। এছাড়াও হেডেক হতে পারে, মাথায় ব্যথা হচ্ছে অনেকদিন ধরে কারোর, কিন্তু কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা হয়তো জ্বর রয়েছে, লো গ্রেড ফিভার, তার সাথে মাথায় ব্যথা হচ্ছে। তো হেডেক হচ্ছে একটা নন স্পেসিফিক সিমটম, অনেক হাজারটা রোগে হেডেক হয়, কিন্তু লুপাসের জন্যই যে হেডেক হচ্ছে সেটা বোঝা শক্ত। হেডেক আর সাইকোসিস এই দুটো। এছাড়া স্ট্রোক হতে পারে, স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে। সিজার মানে খিঁচুনি, সেটা নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাছাড়াও মাসেল অ্যাফেক্টেড হতে পারে, মায়োসাইটিস, আমাদের বডির যে এমনি মাসেল, তার মানে লিম্ব পেন বা ব্যথা, আর উইকনেস, জেনারেলাইজড একটা উইকনেস বা কোনো স্পেসিফিক মাসেল উইকনেস, এরকম হতে পারে। তার মানে আমরা যেটা দেখলাম, টু সাম আপ, lupus can affect any organ system. Exactly. Lupus can present with almost all the systems, all the symptoms. So এটা বোঝা, যারা এই রোগ ট্রিট করার বা ডায়াগনোস করার এক্সপিরিয়েন্স রয়েছে, কিছু কিছু ক্লু থাকে, কিছু কিছু সফট পয়েন্টার থাকে, সেটা সিমটমের মধ্যে হতে পারে, সেটা ব্লাড টেস্টের মধ্যে হতে পারে, ওইগুলোকে পিক আপ করতে হয়। তো লুপাস ডায়াগনোসিস করতে গেলে আমাদের লুপাস মাইন্ডেড হতে হবে, ভাবতে হবে যে এই জ্বরটা লুপাস থেকেও হতে পারে, এই যে রক্ত কমে যাচ্ছে এটা লুপাস থেকেও হতে পারে, এই র্যাশটা লুপাস থেকেও হতে পারে। এক্স্যাক্টলি, রাদার দেন থিঙ্কিং ইট যে কিছুই হয়নি, ঠিক হয়ে যাবে। আমরা নর্মালি, মানে এটা তো ভেরি কমন, আজকাল লোকে নিজেই মেডিসিন নিয়ে নেয়, নিজেই ঠিক হয়ে যায়, তো সেটা করা উচিত না। আই গেস একটু অ্যাওয়ারনেস থাকলেই কিন্তু আমরা লড়তে পারবো এবং জিততেও পারবো। যেটা আমার নেক্সট কোয়েশ্চেন আপনাকে ডক্টর, যে বাচ্চাদেরও কি এটা হয়? আর হোয়াট ইজ দ্য এজ রেঞ্জ, মানে যাদের নর্মালি লুপাস ধরা পড়ে সাধারণত? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাচ্চাদেরও কিন্তু লুপাস হতে পারে। লুপাস যদিও আমরা মেনলি জানি যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ,
রাইট, মানে চাইল্ড বিয়ারিং এজে মহিলাদের বেশি হয়। ঠিক, তার কারণ আছে, কিছু হরমোনাল কজ আছে, কিছু জেনেটিক কজ আছে, ওকে, কিন্তু বাচ্চাদেরও লুপাস হয়। বড়দের লুপাস হলে মহিলা এবং পুরুষ তার মধ্যে রেশিওটা 9:1, মানে Yes. ফিমেল ইজ টু মেল। হুম, কিন্তু বাচ্চাদের মধ্যেও লুপাস হয়, টোটাল যে লুপাস হয় তার 1/5 বা 20% কিন্তু বাচ্চাদের হয়। এবং বাচ্চাদের মধ্যে এই যে ফিমেল টু মেল রেশিও এটা একটু কম হয়। ওখানে আমি বলেছিলাম 9:1, ইয়েস, এখানে অ্যারাউন্ড 4 to 5:1। আচ্ছা, ওকে, এবং বাচ্চাদের লুপাস কিন্তু বড়দের লুপাসের থেকে মোর সিভিয়ার। সেই জন্য সেটা তাড়াতাড়ি ডায়াগনোসিস করা এবং ট্রিটমেন্ট শুরু করা খুব দরকার। ওকে, বড়দের আমি একটা বাদ দিয়েছি আগে, কিডনি ইনভলভমেন্ট। লুপাসে ইয়েস, কিডনি কিডনি থেকে প্রোটিন আই গেস বেরিয়ে যায়। বেরিয়ে যায়। তো কিডনির ইনভলভমেন্টের বিভিন্ন স্টেজ আছে। তো লুপাসের ম্যানিফেস্টেশনসের মধ্যে কিডনি ইনভলভমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য কমনেস্ট অর্গান টু বি ইনভলভ। বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে কি সিমটমস এবং প্রেজেন্টেশন মোস্টলি সেমই হয় নাকি একটু ভ্যারিয়েশন থাকে? ওভারঅল সিমটমস মোস্টলি সেম হয়, কিন্তু এই কিডনি ইনভলভমেন্ট কিন্তু বাচ্চাদের কমন। Okay. বড়দের অনেক লুপাস পেশেন্ট আছে যারা আসে শুধু জ্বর আর র্যাশ আর মুখে ঘা, ইয়েস, চুল উঠে যাওয়া, হুম, এইগুলো নিয়েই থাকে, অন্য কোনো অর্গান সিস্টেম ইনভলভ হয় না। রাইট, কিন্তু বাচ্চাদের কিডনি ইনভলভমেন্ট বড়দের তুলনায় অনেক বেশি হয়। ঠিক, 60 to 80% বাচ্চাদের কিন্তু কিডনি ইনভলভমেন্ট হয়। এবং কিডনি ইনভলভমেন্টে ইম্পর্টেন্ট থিং ইজ, এটা বোঝা যায় না, সেই জন্য স্ক্রিনিং আমরা বলি, ইউরিন টেস্ট করতে হয়। কোনো সিমটম না থাকলেও স্ক্রিনিং ইউরিন টেস্ট করতে হয়। যখন লুপাস ডায়াগনোসিস হয়, ইউরিন টেস্ট করে দেখতে হয় যে ইউরিনে প্রোটিন আসছে কিনা, ইউরিনে ব্লাড আসছে কিনা। যদি সেটা থাকে তাহলে কিডনি বায়োপসি করে সেটা স্টেজিং করে তার ট্রিটমেন্ট কিন্তু আলাদা। সেই জন্য, এবং কিডনি ইনভলভমেন্ট বাচ্চাদের অনেক বেশি হয়। ঠিক, বড়দের শুধু স্কিন ইনভলভমেন্টে অনেক চলে যায়, মুখে ঘা, স্কিনে র্যাশ আর চুল ওঠা, এইগুলো নিয়েই চলে যাচ্ছে। কিডনি ইনভলভমেন্টের পার্সেন্টেজ অনেক কম হয়, কিন্তু বাচ্চাদের কিডনি ইনভলভমেন্ট অনেক বেশি হয়। তো যেহেতু আপনি বলছেন ডক্টর যে বাচ্চাদের ভেরি কমন, রাইট? তো এটার কি কোনো জেনেটিক্যাল রিজন আছে যেটার জন্য ওরা বাবা মার থেকে ওটাকে ইনহেরিট করে নিজেদের মধ্যে নিয়ে আসে? এমনি যে লুপাস যেটা, সেটা বাচ্চাদের একটু বেশি বয়সী বাচ্চাদের হয়, হুম, মানে 10-12 বছর। হুম, কিন্তু আরেক ধরনের লুপাস আছে যেটা 5 বছরের নিচে বাচ্চাদেরও হতে পারে, ঠিক, যেটাকে আমরা বলি মোনোজেনিক লুপাস। ইয়েস, যেটা এমনি লুপাসের থেকে একটু রেয়ার, রাইট, কিন্তু তার কারণটা আলাদা। এমনি লুপাসে যেমন কোনো পার্টিকুলার জেনেটিক কজ নেই, অনেক জেনেটিক ফ্যাক্টরস আছে, জেনেটিক প্রিডিসপোজিশন যেগুলোকে আমরা বলি, হুম, সেগুলোতে লুপাস হওয়ার সম্ভাবনা বাড়ে। হুম, কিন্তু 5 বছরের নিচে বাচ্চাদের যে লুপাস হয়, সেখানে কিন্তু অনেকগুলো জিন, অলমোস্ট 25 থেকে 30টা জিন ডেসক্রাইব হয়েছে, ঠিক, যেগুলোর ডিফেক্টের জন্য 5 বছরের নিচের বাচ্চাদের লুপাস হয়। এবং তাদের প্রেজেন্টেশন, তাদের সিমটম, সেটাও কিন্তু একটু আলাদা। আলাদা হয়, যেমন স্কিনের র্যাশ থাকে, সেটা অনেক বেশি সিভিয়ার হয় স্কিন র্যাশ, হুম, এবং ব্রেন ইনভলভমেন্ট বা নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট এবং কিডনি ইনভলভমেন্ট হওয়ার চান্স বেশি থাকে। এবং ট্রিটমেন্টও আমাদের লুপাসের যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বা কমন ট্রিটমেন্ট, সেই সেই ট্রিটমেন্টেও কিন্তু এই যে মোনোজেনিক লুপাস, সেটা সবসময় রেসপন্ড করে না। ওকে। আপনি একটা খুব সুন্দর জিনিস আমাদেরকে আজকে বললেন যে লুপাসকে আমরা রিপ্রেজেন্ট করি থ্রু বাটারফ্লাই, রাইট? বাট আমি শুনেছি লুপাসকে খুব ভালো ইমিটেটর বলা হয়, দি গ্রেট ইমিটেটর। এটার কোনো স্পেসিফিক রিজন বা এটার সম্পর্কে কোনো যদি তথ্য থাকে প্লিজ যদি শেয়ার করেন। হুম, কেননা এই যেহেতু প্রায় সব সিস্টেমকেই লুপাস ইনভলভ করে, রাইট, সেই জন্য ওই সমস্ত সিস্টেমের ডিজিজের সাথে লুপাস নিজেকে ইজ ইমিটেট করতে শুরু করে। ইমিটেট করতে শুরু করে। ওকে, যেমন অনেক দিন ধরে জ্বর কমছে না, সেই জন্য অনেকেই ভাবতে পারে যে আমাদের দেশে যেখানে টিউবারকুলোসিস খুব কমন, তো হয়তো টিবি থেকেই জ্বরটা আসছে। রাইট, হয়তো মুখ খুলে পেশেন্ট হয়তো কমপ্লেন করেনি যে আমার মুখের মধ্যে ঘা হচ্ছে কিন্তু অনেক দিন থেকে একটা, সেই জন্য মুখ খুলে হয়তো দেখা হয়নি, হুম, বা ভাবছে যে হয়তো চুল উঠছে আমার, সেটা হয়তো অন্য কারণে হচ্ছে, সেই জন্য হয়তো বলেনি, হয়তো চুল ওঠাটা প্রপারলি ডিসক্লোজ হয় না বলে প্রপারলি অনেক কিছু, ডিসক্লোজড হয় না, রাইট, মুখে ঘাটা ডিসক্লোজড হয়নি, চুল ওঠা ডিসক্লোজড হয়নি, সেই জন্য জ্বর একটা চলে যাচ্ছে, অনেকে টিবি ট্রিটমেন্ট পেয়ে গেল, বা অন্য কোনো ম্যালিগনেন্সি, ক্যান্সার, সেটা ভাবছে, কোনো ইনফেকশন যেগুলো ক্রনিক হয় সেইগুলো Right. ভাবতে পারে। রাইট, এবং বিভিন্ন রকমের সিস্টেমে যেগুলো হয়, যেমন হার্টে এফেক্ট করেছে, তাতে এন্ডোকার্ডিয়াম ইনভলভ হয়েছে, অন্য যে সমস্ত রোগে সেগুলো হয়, বা রাইট, স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করেছে, হ্যাঁ, তো স্ট্রোকের অন্য যে কারণ সেগুলো আমরা ভাবছি, সেই জন্য এক্স্যাক্টলি,
দ্যাটস ওয়াই লুপাস অ্যাজাম্পশনে অনেকটা জিনিস ডিসক্লোজ হওয়া বন্ধ হয়ে যায়। ছোটবেলায় আমাদেরকে সবাইকে শেখানো হতো, বাবা মা বলতো ডাক্তারকে কিন্তু কিছু লোকাবে না, ডক্টরকে গিয়ে সব কিছু কিন্তু সত্যি সত্যি বলবে, কোথায় ব্যথা কোথায় না। আজ বুঝতে পারি যে এটা আমাদের স্বভাবে দাঁড়িয়ে যায় যে আমরা প্রথমে অ্যাজিউম করে নিই যে এটা হয়তো অন্য রিজনে হচ্ছে। বাট আই গেস আপনিও সাজেস্ট করবেন যে যদি কখনো কারোর কোনো প্রবলেম হয় ফুললি তাকে এসে কিন্তু ডক্টরকে জানানোটা উচিত, তাই তো? হ্যাঁ, এই ডটগুলো কানেক্ট করতে হবে, এক্স্যাক্টলি। ফুললি জানানো উচিত এবং যিনি দেখছেন তাকেও পুরো ব্যাপারটা সামগ্রিকভাবে ভাবতে হবে। বিকজ এই হিন্টটা দরকার, না হলে বোঝা যায় না, তাই তো? লুপাসের ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া আছে, ইয়েস। তো সেইগুলোতেই সমস্ত পয়েন্টগুলো আছে। যখনই ওগুলো ইন্টারকানেক্ট হয়ে যায় তখনই কিন্তু জিনিসটা আরো ইজি হয়ে যায় টু ডায়াগনোজ। ডায়াগনোজ থেকে প্রথম কথা যেটা আসে যে হোয়াট আর দি প্রসিডিওরস এবং কিভাবে ডায়াগনোজ করা যায় লুপাসকে। তো এই লক্ষণগুলো নিয়ে যখন কোনো পেশেন্ট আসে আমাদের কাছে, যখন আমরা সাসপেক্ট করি যে এটা লুপাস হতে পারে, তো প্রথমে কিছু বেসলাইন টেস্ট আছে ওকে। যেগুলো সব জায়গা থেকে হয়, যেমন সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। ওকে। তো সেইগুলোতে কিছু ক্লু থাকে, যেমন হিমোগ্লোবিন ওনার যে কোনো বয়সেরই যে রেঞ্জে থাকা উচিত তার থেকে কম আছে। ঠিক। টোটাল লিউকোসাইট কাউন্ট, টিএলসি যেটা আছে সেটা কম আছে, এবং টিএলসির মধ্যে লিম্ফোসাইট কাউন্ট কম আছে। থ্রম্বোসাইট কাউন্ট বা প্লেটলেট কাউন্ট সেটাও কম আছে। এইগুলো সব কিন্তু সফট পয়েন্টার্স, এগুলো ক্লু দেয় বেসলাইন ইনভেস্টিগেশন থেকে। তারপরে এগুলো থেকে আমাদের যখন আরও সাসপিশন স্ট্রং হয় যে এটা লুপাস হতে পারে, তখন ডেফিনিটিভ টেস্ট থাকে যেটাকে আমরা বলি এএনএ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। ওকে। লুপাস হচ্ছে অটোইমিউন ডিজিজ, তাতে যে অ্যান্টিবডি ফর্ম হয় সেটাকে বলে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। ওকে। এই অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট কিন্তু সব জায়গায় হয় না, এটা ইমিউনোলজিক্যাল ল্যাবরেটরি থেকে হয়। রুটিন যে ল্যাবরেটরি তাতে কিন্তু বেশিরভাগ জায়গাতেই এএনএ টেস্ট হয় না, এবং এএনএ টেস্টের বিভিন্ন মেথড আছে। একটা মেথড হচ্ছে এলাইজা, যেটা মোটামুটি বেশিরভাগ জায়গায় হয়। আর একটা মেথড হচ্ছে ইনডাইরেক্ট ইমিউনোফ্লোরেসেন্স, ওটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই হয় না। লুপাস ডায়াগনোসিস করতে গেলে কিন্তু আমাদের এএনএ ইনডাইরেক্ট ইমিউনোফ্লোরেসেন্সই করতে হবে, এবং এএনএ যদি পজিটিভ আসে তাহলে আরও স্পেসিফিক, এএনএ একটা স্ক্রিনিং কাইন্ড অফ টেস্ট। এএনএ পজিটিভ এলো, তার প্যাটার্ন আছে, ওই ডিটেলে আমি যাচ্ছি না। তো এএনএ যদি পজিটিভ আসে তাহলে ডিএসডিএনএ বলে আরেকটা অ্যান্টিবডি টেস্ট হয়, সেটা করতে হবে। অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি বলে আরেকটা টেস্ট হয়, সেটা করতে হবে, এবং আরও অনেক অ্যান্টিবডি টেস্ট আছে। আর C3C4 কমপ্লিমেন্ট টেস্ট, এই দুটোই লুপাস হলে কমে যায়। এরপরে ইউরিন টেস্ট করতে হয় কিডনি ইনভলভমেন্ট জানার জন্য, ইউরিনে প্রোটিন বেরিয়ে আসছে কিনা, ব্লাড আসছে কিনা, সেইগুলো দেখার জন্য। কেননা ওগুলো অনেক সময় কোনো সিমটম হয় না, খালি চোখে বোঝা যায় না, সেই জন্য ইউরিন টেস্ট করতে হয়। ইউরিনে যদি প্রোটিন আসে সেটাকে কোয়ান্টিফাই করতে হয়, কতটা প্রোটিন আসছে সেটা দেখতে হয়। সেটা যদি অ্যাবনর্মাল হয়, বেশি হয়, কতটা বেশি, তারও রেঞ্জ আছে, একটু বেশি নাকি আরও বেশি, সেইগুলো দেখার পরে যদি কনফার্ম হয়, যদি ইউরিন দেখা যায় যে কিডনি ইনভলভমেন্ট হচ্ছে, তাহলে কিন্তু কিডনি বায়োপসি করে ফাইনাল স্টেজিং করে তার উপরে ট্রিটমেন্ট হয়। এগুলোই মোটামুটি টেস্ট। আর একটা টেস্ট আছে যাকে আমরা বলি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, সেটা সমস্ত লুপাস পেশেন্টদের বেসলাইন করা উচিত, মানে যখনই আমি ডায়াগনোসিস হচ্ছে তখনই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি করা উচিত। এবং সেটা যদি প্রথমে নেগেটিভ থাকে তাহলে বছরে একবার করে করলেই হবে, প্রথমে পজিটিভ থাকলে 6 মান্থ পরে একবার করা উচিত। কেননা এটাতে এই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে, রক্ত জমাট বাঁধার বা ব্লাড ক্লট ফর্ম করার চান্স অনেক বেড়ে যায়। ওকে, সো দিস আর দি মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট বলতে পারেন, বা বেসলাইন টেস্ট, যেগুলো অবশ্যই করা উচিত যদি আমরা একটু হিন্ট পাচ্ছি যে সামথিং রং আর সামথিং অ্যাবনর্মাল হ্যাপনিং উইথ আস, রাইট? আরেকটা কোয়েশ্চেন যেটা সাধারণত আমাদের বা যে কোনো সাধারণ মানুষের মাথায় আসে, ধরুন আমি যদি একটা পেরেন্ট হই এবং আমার বাচ্চা যদি জ্বর হয়ে থাকে, তো মেবি আমি ট্রিটমেন্টের জন্য ওকে নিয়ে গেলাম, তো বাই হোয়াট টাইম রেঞ্জ আই শুড আন্ডারস্ট্যান্ড যে সামথিং অ্যাবনর্মাল ইজ হ্যাপেনিং, অর মেবি আমার একটু অ্যাওয়্যার হওয়াটা দরকার, যদি এটা একটু বলেন। তো অ্যাজ এ পেরেন্ট আপনার যে ব্যাপারগুলো মাথায় রাখা উচিত সেটা হচ্ছে জ্বর তো হবে, এবং জ্বর অনেক রোগেই হয়, কিন্তু জ্বরের সাথে মুখে ঘা হচ্ছে কিনা, এবং যেটা ইম্পর্টেন্ট লুপাসের ক্ষেত্রে মুখে ঘা কিন্তু পেনফুল হয় না। ঠিক, মোস্ট অফ দ্য কেসেস লুপাসে যে মুখে ঘা হয় সেটা পেনফুল হয় না, হয়তো খেতে গেলে একটু জ্বালা করছে বা ব্রাশ করার সময়,
সেই জন্য এগুলো কিন্তু পেরেন্টকে চেক করতে হবে যে মুখের ভেতরে ঘা হচ্ছে কিনা, ওকে। বা চুল উঠছে, সেই চুল ওঠা একটু বেড়ে গেছে, বেশি চুল উঠছে। হুম। জ্বর, মুখে ঘা, চুল ওঠা আর র্যাশ। মুখে র্যাশ কমন, কিন্তু শরীরের যে কোনো জায়গায় র্যাশ হতে পারে, যেটা রোদের আলোতে গেলে বেড়ে যাচ্ছে। ঠিক। এছাড়াও তারপরে কোনো আমি ডাক্তারের কাছে গেলাম, প্যারাসিটামল দিলাম, অ্যান্টিবায়োটিক খেলো, কিন্তু সাময়িক হয়তো 2-3 দিন কমলো, আবার ফিরে আবার এলো, ঠিকই সেই। আবার জ্বর ফিরে আসছে। তার সাথে এইগুলো রয়েছে, মুখে ঘা, র্যাশ, চুল উঠে যাওয়া এবং গাঁটে গাঁটে ব্যথা। এবং গাঁটে ব্যথাটা সকালে উঠলে হয়তো বাড়ছে, সকালে ঘুম থেকে ওঠার পর সব থেকে বেশি থাকছে, তারপরে দিন যত যাচ্ছে আস্তে আস্তে কমছে। এটাকে আমরা বাচ্চাদের ক্ষেত্রে এটা তো একটু ডিফিকাল্ট বাচ্চাদের আন্ডারস্ট্যান্ড করা, ক্ষেত্রে কারণ ওরা তো বলতেও পারে না হয়তো, হ্যাঁ, অনেক সময় ঠিকমতো বলে না যে হ্যাঁ এটা প্রবলেম হচ্ছে। তো মেনলি যেগুলো হাইলাইট করে আমাদের সিমটম বোঝা, সেটা কি? এগুলো বোঝা যায়, যেমন সকালে উঠে হয়তো বেশি একটু ঘ্যান ঘ্যান করছে, বেশি ইরিটেবল হয়ে গেছে, কিন্তু তারপরে আবার হয়তো যত দিন যাচ্ছে খেলছে অন্য কিছু, ইনডাইরেক্টলি এগুলো বুঝতে হয়। ওকে। এগুলোই মেন। এছাড়া যে অর্গান ইনভলভমেন্টের যেগুলো সিমটম, সেগুলো টেস্ট করলে বোঝা যাবে। বা Okay. কিছু কিছু, যেমন বুকে ব্যথা হচ্ছে, হুম। যেটা যদি আমার হার্টের যে আস্তরণ পেরিকার্ডিয়াম বা লাংসের যে আস্তরণ প্লুরা, সেটাতে যখন প্রদাহ হয় বুকে ব্যথা হতে পারে, নন স্পেসিফিক। পেটে ব্যথা হতে পারে, ওকে। যেগুলো আমি বললাম আগে, পেটের বিভিন্ন অর্গানের অ্যাফেকশনের জন্য। হুম। লুজ টুলস হতে পারে অনেক দিন থেকে। কিন্তু কমন যেগুলো, জ্বর, মুখে ঘা, চুল উঠে যাওয়া, র্যাশ, জয়েন্ট পেন। রাইট। তার মানে অনেক কিছু জ্বরের সাথে, একসাথে যখন অনেক কিছু একসাথে এবং জ্বরের সাথে এগুলো রয়েছে, তাহলে কিন্তু অ্যাজ এ প্যারেন্ট আমাদের তখন ভাবনা। ভাবনা হতে হবে এবং তাড়াতাড়ি পিডিয়াট্রিশিয়ান বা পিডিয়াট্রিক রিউমাটোলজিস্টের কাছে যেতে হবে। অ্যাবসলিউটলি। আর যেহেতু ডক্টর আপনি বলছেন যে বা মহিলাদের এবং বাচ্চাদেরও এটা বেসিক্যালি এফেক্ট করে, তো এটার কি কোনো এথনিসিটি রয়েছে, কোনো স্পেসিফিক রিজন যেটার জন্য এটা হচ্ছে? খুব স্ট্রং কিছু ওরকম নেই যে একটা পার্টিকুলার গ্রুপ অফ পপুলেশনে এটা হচ্ছে, ওকে। কিন্তু দেখা গেছে নন ককেশিয়ান আমরা বলি, মানে নন Yes. ইউরোপিয়ানদের, আফ্রিকান বা এশিয়ান, তাদের এই রোগ অ্যাজ কম্পেয়ার টু ইউরোপিয়ান বেশি হয়। বেশি হয়। এর কারণ বলতে গেলে অনেক জেনেটিক ফ্যাক্টরস আছে, হুম। জেনেটিক প্রিডিসপোজিশন আছে, একটা কোনো পার্টিকুলার জিন নয়। কিছু কিছু রোগ যেমন একটা পার্টিকুলার জিনের জন্য হয়, এটা কোনো পার্টিকুলার জিন নয়, কিন্তু জেনেটিক অনেক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল অনেক ফ্যাক্টর আছে হুম। এবং জেনেটিক অনেক ফ্যাক্টর আছে, যেগুলো এটা এখনও ক্লিয়ার কাট জানা যায়নি যে কোন কারণের জন্য এই পপুলেশনে বেশি হয়, কিন্তু এইগুলো মোস্টলি আমরা রিসার্চে এখানেই দেখা দেখতে গেছে পাই। যে বিভিন্ন জেনেটিক ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য এই পপুলেশনে, আফ্রিকান বা এশিয়ান পপুলেশনে অ্যাজ বেশি কম্পেয়ার টু দেখা যায়। ইউরোপিয়ান বেশি দেখা যায়। আর আরেকটা জিনিস যেটা খুব কমন, জানি এটা মিথ হয় ম্যাক্সিমাম টাইমই, আমরা রোগ ভাবলেই কিন্তু একটা ভয় চলে আসে। আমরা প্রথমে ভাবি যে ইনফেকশিয়াস কিছু হবে না তো, বা হয় না কন্ট্যাজিয়াস নয় তো। তো সেই ক্ষেত্রে আপনি কি বলতে চান, ইজ ইট? না, লুপাস একেবারেই কোনো ইনফেকশাস ডিজিজ নয়, কোনো ইনফেকশন থেকে হয় না। এটা ইমিউন মিডিয়েটেড ডিজিজ, এটা প্রোটোটাইপ অটোইমিউন ডিজিজ, যেটা আমি আগে বললাম কেন হয়। তো লুপাস ছোঁয়াচে নয়, অ্যাবসলিউটলি। লুপাস আপনার থেকে আমার বা আমার থেকে আপনার হয় না, কারোর থেকে কারোর যায় না। সেই জন্য এটা একদম কুসংস্কার, এটা একদম দ্ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই যে লুপাস কিন্তু ইনফেকশাস নয়, লুপাস ছোঁয়াচে নয়। থ্যাংক ইউ সো মাচ। আমরা অলরেডি অনেক কিছু জানতে পারলাম লুপাসের ব্যাপারে। এবার যেই নেক্সট কোয়েশ্চেনটা, যেটা আই গেস দর্শকদের মাথাতেও আসছে এবং আমার মাথাতেও আসছে, যে এটার কি কোনো ট্রিটমেন্ট বা ইজ ইট ইজ লুপাস কিউরেবল? থিওরিটিক্যালি বলতে গেলে লুপাস কিউরেবল নয়, কিন্তু তাতে আমাদের অত বিচলিত হওয়ার দরকার নেই, কেননা অনেক রোগই থিওরিটিক্যালি কিউরেবল নয়। রাইট। যেমন হাইপার টেনশন, ব্লাড প্রেশার যাদের বেশি, ইয়েস। তো পুরোপুরি ওরমভাবে সেই অর্থে ঠিক হয় না, রাইট। ওষুধ খেলে কম থাকে। ডায়াবেটিস এক্স্যাক্টলি। কিউরেবল নয়। নয়। ইনফেকশন ছাড়া যেগুলো ইনফেকশাস ডিজিজ, আমি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল বা কিছু দিলাম, সেগুলোতে একদম ঠিক হয়ে গেল। সো ইনফেকশাস ডিজিজ ছাড়া বাকি কিন্তু বেশিরভাগ রোগই সে অর্থে থিওরিটিক্যালি কিউরেবল নয়, কিন্তু ট্রিটেবল। ট্রিটেবল, অ্যাবসলিউটলি। এবং এখন অনেক ওষুধ আছে যেগুলো খুব ভালো ভালো ওষুধ, এবং সঠিক সময়ে ডায়াগনোসিস হলে, সঠিক সময়ে ট্রিটমেন্ট শুরু হলে একদম অলমোস্ট কিউরেবল, মানে ইন প্র্যাকটিক্যাল সেন্স কিউরেবল মতোই থাকে, পুরোই ঠিক হয়ে একদম কিউরডের মতোই থাকে, কোনো সিমটম থাকবে না,
আপনি নর্মাল লাইফ লিড করতে পারবেন, নর্মাল সমস্ত কাজ করতে পারবেন, যেটা ইম্পর্ট্যান্ট মহিলাদের ক্ষেত্রে বিয়ে করতে পারবে, বাচ্চা নিতে পারবে। সো লাইফ স্প্যান, লাইফ এক্সপেক্টেন্সি নর্মাল হবে। সেই জন্য ওই প্রশ্নটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, যে থিওরিটিক্যালি কিউরেবল নয়, কিন্তু ট্রিটমেন্ট করলে অলমোস্ট কিওর্ডের মতোই থাকে, সিমটম একদম কন্ট্রোল থাকে, একদম সুস্থ মানুষের মতোই থাকবে। কারণ এটা খুব নর্মাল, আমরা যেটা দেখেছি মানে সোসাইটিতে না একটা স্টিগমা কাজ করে যখনই আমরা এরকম কোনো নতুন রোগ বা কিছুর ব্যাপারে জানতে পারি। তো সেই দিক থেকে এটা আমরা বলতে পারি দিস ইজ দ্য কমপ্লিট মিথ, ওইটাকে একদম সরিয়ে রেখে এগিয়ে যাওয়া উচিত, কারণ এটা ট্রিটমেন্ট রয়েছে এবং ঠিকভাবে প্রসিডিওর ফলো করতে পারলে আই গেস ওটা আস্তে আস্তে কিউরেবল। একদম, মানে কন্ট্রোল থাকে, থিওরিটিক্যালি কিউরেবল নয় কিন্তু কন্ট্রোল থাকে, এবং রেগুলার আপনার চিকিৎসককে দেখিয়ে গেলে একদম কন্ট্রোল থাকে। রেগুলার ওষুধ খেলে যেরকমভাবে চিকিৎসকের পরামর্শ মতো আপনি কিন্তু একদম ঠিক থাকবেন, নর্মাল লাইফ লিড করতে পারবেন। এবার ট্রিটমেন্টের কথায় আসি। আগে আমাদের যে মেডিসিনস, সেগুলো অনেক লিমিটেশন ছিল, অনেক মেডিসিন অ্যাভেলেবেল ছিল না। এখন কিন্তু অনেক রকম ওষুধ এসছে, যেগুলো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, যেগুলোকে আমরা এক কথায় বলি ডিমার্ড, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউম্যাটয়েড ড্রাগস, এবং স্টেরয়েড আমরা চাই যতটা সম্ভব কম ইউজ করতে, কিন্তু আমাদের মতো দেশে যেখানে অনেক ড্রাগ অনেক কস্টলি, কিছু কিছু বায়োলজিক্স যেগুলো বিদেশে অনেক সহজে ইন্স্যুরেন্সের কারণে হোক বা যে কোনোভাবে অ্যাভেলেবিলিটি কোনো ইস্যু থাকে না, কিন্তু আমাদের দেশে আছে, সেই জন্য স্টেরয়েড কিন্তু ইউজ করতে হয় আমাদের। এবং আমরা চেষ্টা করি গাইডলাইন মেনে যতটুকু দরকার, যতটা ডোজে দরকার স্টেরয়েড ইউজ করি। এবং স্টেরয়েড কিন্তু খুব ভালো ওষুধ, ঠিক মতো যদি ব্যবহার করা যায়, এক্স্যাক্টলি ইন প্রপার প্রপোর্শন, ইয়েস একদম। এবং আনকন্ট্রোলড ওয়েতে কোনো প্রেসক্রিপশন ছাড়া দিনের পর দিন স্টেরয়েড খেয়ে যাচ্ছি, সেটা যেন না হয়। এবং যদি ঠিক মতো ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী স্টেরয়েড ইউজ করা হয়, তাহলে কিন্তু ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে স্টেরয়েডের একটা ভূমিকা থাকে। এছাড়াও অন্য ডিমান্ড রয়েছে, যেগুলো লুপাসের আমি যে বলছিলাম অনেক রকম প্রেজেন্টেশন, কিভাবে প্রেজেন্ট করেছে তার উপর ডিপেন্ড করে। যদি শুধু ব্লাড সেল ডিস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করে, প্লেটলেট কমে যাচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তাহলে স্টেরয়েডের সাথে আমি যে ওষুধ দেব সেটা একরকম হবে। যদি কিডনি ইনভলভমেন্ট নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমাদের একটু অ্যাগ্রেসিভ ওয়েতে প্রথমে ট্রিট করতে হয়। বিভিন্ন রকমের ওষুধ রয়েছে, সাইক্লোফসফামাইড রয়েছে, এমএমএফ বলে এক ধরনের ট্যাবলেট আছে, রিটাক্সিম্যাব বলে এক ধরনের ইনজেকশন আছে। এইগুলো আমাদের বিভিন্ন প্রোটোকল আছে, সেই অনুযায়ী ব্যবহার করতে হয়। রাইট। আর ট্রিটমেন্টের থেকে আমার যেটা আরেকটা কোয়েশ্চেন, যেটা খুব সাধারণত সবার মাথাতেই আসে, যে কতদিন মানে এই ট্রিটমেন্টটা মোটামুটি কতটা টাইম নিয়ে হয়, বা বাই হোয়াট টাইম কোনো রেজাল্ট দেখা যায়? কোনো স্পেসিফিক কিছু টাইম টেবিল বা পিরিয়ড কি রয়েছে? স্পেসিফিক কিছু নেই, কিন্তু এই ট্রিটমেন্টটা লং টার্ম, এটা সবাইকে মনে রাখতে হবে, পেশেন্টদের এবং বাচ্চা হলে পেশেন্টের বাবা মাকে, পেরেন্টস, যে এই ট্রিটমেন্ট কিন্তু 1-2 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রিটমেন্ট নয়। যেরকম ইনফেকশন হলো, একটা 5 থেকে 7 দিন আমি অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করলাম, ইনফেকশন কমে গেল, সেটা কিন্তু একেবারেই নয়। এই ট্রিটমেন্ট কিন্তু লম্বা চলবে, লং টার্ম ট্রিটমেন্ট। এবং ট্রিটমেন্ট যদি আপনি মাঝপথে বন্ধ করে দেন, তাহলে কিন্তু এই রোগ ফিরে আসার একটা সম্ভাবনা থাকে। অ্যাবসলিউটলি। এবং এটা পেশেন্ট টু পেশেন্ট বেসিসে কিন্তু ট্রিটমেন্টের ডিউরেশন, পেশেন্ট কেমনভাবে ট্রিটমেন্টে সাড়া দিচ্ছে, এটাকে আমরা এখন বলি ট্রিট টু টার্গেট অ্যাপ্রোচ। মানে ট্রিটমেন্ট শুরু করলাম, আমার টার্গেট, এই টার্গেট তার বিভিন্ন প্যারামিটার আছে, যে ইউরিনে প্রোটিন এত হতে হবে, বাকি ক্লিনিক্যাল যে ফিচার আছে সেইগুলো কন্ট্রোল হতে হবে, 3 মাসের মধ্যে এরকম কন্ট্রোল হতে হবে, এইটা টার্গেট। ওই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমি ট্রিটমেন্ট সেই অনুযায়ী মডিফাই করব। এবং এটা কেস টু কেস বেসিসে ট্রিটমেন্ট চেঞ্জ হবে। কারোর 2 বছর লাগতে পারে, কারোর 5 বছর চলতে পারে। আর একটা ওষুধ আছে যেটা হাইড্রক্সিক্লোরোকুইন, লুপাসের ক্ষেত্রে ইউজ হয়, কারো সারা জীবন ওটা চলতে পারে। তো ট্রিটমেন্ট ভ্যারি করে, তবে মোটামুটি 3 থেকে 5 বছর ট্রিটমেন্ট তো মিনিমাম চলবেই। এবং আরেকটা ব্যাপার আমি এখানে উল্লেখ করতে চাই, যেটা জেনারেলাইজ ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ফটো প্রোটেকশন বলে একটা টার্ম আছে। যারা লুপাসে রোগে ডায়াগনোসিস হয়, তাদের কিন্তু সূর্যের আলোতে রোগ বাড়ে, সেই জন্য আমাদের তো কাজ করতে হবে, সেই জন্য বাইরে তো বেরোতেই হবে, সূর্যের আলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না। তাহলে আমরা কি করব? সানস্ক্রিন ইউজ করতে হবে, নিশ্চয়ই, বা ফুল স্লিভ জামা কাপড়, যেগুলো ফুল স্লিভ পরতে হবে, যতটা বডি সান প্রোটেকশনটা খুব ইম্পর্টেন্ট, যতটা বডিকে বা শরীরকে যতটা কভার করা যায়। আর আমব্রেলা ইউজ করতে হবে, ক্যাপ ইউজ করতে হবে, ওগুলো রয়েছে। আর সানস্ক্রিন ইউজ করতে হবে। এটা কিন্তু
খুব ইম্পর্টেন্ট। বাইরে বেরোনোর আগেই সানস্ক্রিন, ওকে কেননা সূর্যের আলোতে আমাদের স্কিনের সেল ডিস্ট্রাকশন হয়ে যায়, তাতে আমাদের বডির ইমিউন সিস্টেম আবার ট্রিগার্ড হয়ে যায়, তাতে কিন্তু রোগ ফিরে আসতে পারে। ওকে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য যেটা এখন আপনি আমাদের সাথে শেয়ার করলেন। এমনিও বলা হয় যে সানস্ক্রিন ইউজ করা উচিত সবারই, বাট কিন্তু লুপাসের ক্ষেত্রে আরো স্পেসিফিক্যালি একদম। সানস্ক্রিন ইউজ করা এবং সান প্রোটেকশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? তো অলরেডি আমরা জানতে পারলাম যে বাচ্চাদের এটা কিভাবে এফেক্ট করতে পারে এবং তাদের ক্ষেত্রেও কি কি সিমটমস রয়েছে, যেটা একটু ডিফারেন্ট বাট নট ফুললি, মোস্টলি সিমটমসগুলো এবং প্রেজেন্টেশনসগুলো কমনই। তো নেক্সট এটা আমার কোয়েশ্চেন, যে এখন অলরেডি আমরা ট্রিটমেন্ট জানতে পারলাম যে অনেক কিছু রয়েছে, বাট কিছু কি রিসেন্ট অ্যাডভান্সমেন্টস হয়েছে যেটা লুপাসের ট্রিটমেন্টটাকে আরো ইজিলি আইডেন্টিফাই করছে বা ডায়াগনোজ করছে এবং ইজিলি ট্রিট করছে? রিসেন্ট অ্যাডভান্সেস তো হচ্ছে, অনেক রকম রিসার্চ, অনেক রকম স্টাডি হচ্ছে, এবং লুপাসের ক্ষেত্রেও, লুপাসও তার ব্যতিক্রম নয়। যেমন স্টেম সেল ট্রান্সপ্লান্ট, এটা এখন ব্যাপকভাবে আসছে বিভিন্ন রোগের ক্ষেত্রে, এবং লুপাসের ক্ষেত্রেও আসছে। এবং লুপাসের ক্ষেত্রে অটোলগাস স্টেম সেল ট্রান্সপ্লান্ট একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। আর একটা ট্রিটমেন্ট ফর্ম যেটা বিদেশে ইউকে এবং ইউএসএতে খুব হইচই হচ্ছে, সেটা হচ্ছে কার টি সেল থেরাপি। কিন্তু এগুলো এখনও আমাদের দেশে ব্যাপকভাবে আসেনি, রিসার্চ লেভেলে আছে, এবং অ্যাপ্লিকেশনের লেভেলে এগুলো কেননা কস্ট প্রচুর, ভেরি এক্সপেন্সিভ, এবং কিছু কিছু রিফ্র্যাক্টারি কেস, মানে যেগুলো এমনি ট্রিটমেন্টে কোনো ওষুধই খুব একটা কাজ করছে না, সেই সমস্ত ক্ষেত্রে ভাবনা চিন্তার জায়গায় রয়েছে। তো আশা করি ফিউচারে এগুলোর কস্ট কমবে, আরও টেকনিক, আরও অ্যাডভান্সমেন্ট আসবে। ওষুধের ক্ষেত্রেও কিছু কিছু গ্রুপ অফ ওষুধ এসছে যেগুলো আগে ছিল না, যেমন তাদের মধ্যে একটি হলো জ্যাক ইনহিবিটার্স, সেগুলো কিছু কিছু লুপাসে ইউজ হচ্ছে। আমি যে 5 বছরের নিচে বললাম মনোজেনিক লুপাস, সেখানে আরও বেশি ইউজ হয়, কেননা সেখানে এই সমস্ত ওষুধগুলো ততটা এফেক্টিভ হয় না। এবং বায়োলজিক্স মানে কিছু কিছু লিভিং সেল থেকে কিছু কিছু ওষুধ তৈরি হয়, যেগুলো কিছুটা কস্টলি, এবং সেগুলোও এখন লুপাসের ক্ষেত্রে বিভিন্ন রেজিস্ট্যান্ট কেসে, যেমন কিডনি ইনভলভমেন্টের ক্ষেত্রে, নিউরোলজিক্যাল ইনভলভমেন্টের ক্ষেত্রে, যেগুলো সিভিয়ার ফর্ম অফ লুপাস, সেখানে অনেক বায়োলজিক ইউজ হচ্ছে, যেমন রিটাক্সিম্যাব একটা তাদের মধ্যে বায়োলজিক। আশা করি এগুলোই আরো উইথ দ্য কামিং টাইম অবশ্যই আমরা কিছু চেঞ্জেস এবং অ্যাডভান্সমেন্টস দেখবই, কারণ হোপ তো এখান থেকেই শুরু হয় ডক্টরসরা যেখানে। তো আই গেস আরো রিসেন্ট অ্যাডভান্সমেন্টস আসবে, আর খুব ইজিলি তখন আরো ভালোভাবে আমরা লুপাসকে কিওর করতে পারবো। নেক্সট আমি যেটা ডক্টর আপনার থেকে জানতে চাই, যে লাইফস্টাইল, একটা তো শুনলাম যে ট্রিটমেন্টটাও অবশ্যই ইম্পর্টেন্ট, বাট লাইফস্টাইল, ডাইট, এগুলো কি কোনো রকম ভাবে কোনো এফেক্ট করে টু দ্য ইন্ডিভিজুয়াল যার লুপাস রয়েছে বা ধরা পড়েছে? অবশ্যই লাইফস্টাইল এবং ডায়েট অন্য রোগের মতো লুপাসেও খুব ইম্পর্টেন্ট রোল আছে। যেমন স্ট্রেস, আমাদের একটা স্ট্রেস খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্ট্রেসের সাথে কিন্তু অনেক কিছু আমাদের ইন্টারকানেক্টেড, মেটাবলিজম, এন্ডোক্রিন স্ট্যাটাস, অনেক কিছু ইন্টারকানেক্টেড। সেই জন্যে যদি স্ট্রেস ফ্রি হেলদি লাইফ আমরা লিড করতে পারি, তাহলে অন্যান্য সমস্ত ডিজিজের মতো লুপাসও কন্ট্রোল থাকবে। এবং আর একটা জিনিস, লুপাসে যেহেতু সানলাইট আমরা অ্যাভয়েড করতে বলছি, এবং কিছু কিছু ওষুধ ইউজ করা হয়, যেমন স্টেরয়েড, লং টার্ম ইউজ করলে আমাদের হাড়ের ক্ষয় হয়, বোন ডেন্সিটি কমে যায়। সেই জন্য ডায়েটের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যাতে ক্যালসিয়াম, ভিটামিন D3 এইগুলো আমরা ঠিক মতো পাচ্ছি কিনা। সেই জন্য দুধ, ডিম এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। মাছ, মাংস এগুলো তো আছেই, সবুজ শাকসবজি, গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস যেগুলো হাই ফাইবার রয়েছে, এবং শুধু তাই নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস যে সমস্ত ফুডে আছে, সেইগুলো যদি আমরা খাই, তাহলে একটা ব্যালেন্সড নিউট্রিশন, ব্যালেন্সড ডায়েট হয়, নিউট্রিশনের সব কিছু আমরা অ্যাড্রেস করতে পারি। এবং লুপাসের ক্ষেত্রেও সেটা ট্রিটমেন্ট তো চলবেই, তার সাথে এগুলো কিন্তু সাপোর্টিভ ওয়েতে আমাদের বডির সিস্টেমকে ঠিক রাখবে, এবং ডিজিজ ফ্লেয়ার মানে রোগ ফিরে আসার চান্স, রোগ কন্ট্রোলে থাকার চান্স অনেক বাড়বে। হোয়াট শুড উই ইট সেটা আপনি বলে দিলেন, হোয়াট শুড নট ইট লুপাসের ক্ষেত্রে কোনো স্পেসিফিক কিছু রয়েছে? স্পেসিফিক স্পাইসি ফুড, জাঙ্ক ফুড, এবং স্মোকিং কিন্তু
প্রায় প্রত্যেকটি রিউমাটোলজিক্যাল ডিজিজকেই বাড়ায় অন্যান্য রোগের মতো। ইয়েস, সেই জন্য স্মোকিং অ্যাভয়েড করা উচিত, অ্যালকোহল সেটা অ্যাভয়েড করা উচিত, এগুলো কিন্তু বাড়ায়। যেগুলো ইমিউন মিডিয়েটেড ডিজিজ তাদের কিন্তু দেখা গেছে, এরকম স্টাডি রয়েছে যে স্মোকিং এবং আনকন্ট্রোলড অ্যালকোহল ইনটেক কিন্তু এগুলোকে বাড়িয়ে দেয়। তো এইগুলো অ্যাভয়েড করা উচিত, স্পাইসি ফুড অ্যাভয়েড করা উচিত, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা উচিত। তো স্পেসিফিক লুপাসের ডায়েটে স্পেসিফিক লুপাসের জন্য সেরকম কিছু নেই। ওরকম স্পেসিফিক কিছু নেই, কিন্তু অ্যাজ এ হোল ব্যালেন্স ডায়েট বলতে, হেলদি ডায়েট বলতে আমরা যা বুঝি, লুপাসের ক্ষেত্রেও সেটা ফলো করতে হবে, উইথ স্পেশাল অ্যাটেনশন টু ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3। কেননা এখানে Yes. সানলাইট আমরা অ্যাভয়েডেন্সের একটা ব্যাপার ঠিক, আছে, আর কিছু ঠিক। কিছু লং টার্ম ওষুধ আছে যেগুলো ইনক্লুডিং স্টেরয়েড, যেগুলো কিন্তু আমাদের বোন ডেন্সিটি কমিয়ে দেয়। তাই জন্য ওই কেয়ারগুলো নিতে হবে। আরেকটা জিনিস যেটা আমি জানতে চাই যে অ্যাজ ইউ সেড কি ব্যালেন্স ডাইট এবং সব, কিন্তু স্টিল যাদের লুপাস হয় তাদের ইন্ডিভিজুয়ালি কি কোনো চ্যালেঞ্জেস ফেস করতে হয় তাদের ডেইলি লাইফস্টাইলে? ইজ দেয়ার এনি কাইন্ড অফ স্টাফ লাইক দ্যাট? ইয়েস, এটাও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এবং এই লুপাস অ্যাওয়ারনেস প্রোগ্রামে, লুপাস ডেতে এটা আমাদের অবশ্যই বলা উচিত। যারা পেশেন্ট হট করে আজকে আপনি শুনলেন যে আমার লুপাস হয়েছে, এবার সেটা স্টিগমা একটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই কাজ করে, হ্যাঁ। এবং অনেকে ভাবে এটা ছোঁয়াচে, যেটা আমি বললাম, অনেকে ভাবে সারবে না, কি হবে, আমার লাইফস্টাইল পুরো একদম হ্যাম্পার্ড হয়ে যাবে, আমি স্বাধীনভাবে কিছু করতে পারবো না, আমার জব কি হবে, অনেক কিছু মাথায় প্রশ্ন আসে। কিন্তু আশা করি এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম যত হবে, তাহলে এই সমস্ত যেগুলো কুসংস্কার আছে এগুলো আস্তে আস্তে দূর হবে। এবং আমরা এরকম দেখেওছি যে লুপাস ডায়াগনোসিস করার পরে বাচ্চারা যেগুলো যারা লুপাস নিয়ে ডায়াগনোসিস হয়, তাদের বাবা মার প্রথম চিন্তা থাকে যে কি আমি বিয়ে হবে কি না, বা যদি বা বিয়ে হলো তার বাচ্চা নিতে কোনো সমস্যা হবে কি না। কিন্তু যদি ঠিক সময়ে ডায়াগনোসিস হয়, ঠিকঠাক ট্রিটমেন্ট চলে, এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং অনেক ওষুধ রয়েছে যেগুলো প্রেগনেন্সির সময় খাওয়া যায়, ওগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, এবং রোগ কন্ট্রোল থাকে। প্রেগনেন্সি একটা স্ট্রেস ফ্যাক্টর, সেটা অবশ্যই, তাতে রোগ বাড়ার চান্স থাকে, কিন্তু ঠিকমতো মডিফাই করে ওষুধ ঠিকমতো দিলে এটা কন্ট্রোলে থাকে। তো বিয়ের কোনো সমস্যা নেই, বাচ্চা নেওয়ার কোনো সমস্যা নেই, এবং এটা আশপাশ আপনার কাজ, ডে টু ডে লাইফে সবার সাথে মেলামেশা, কোনো সমস্যা নেই। শুধু আপনাকে নিয়ম করে যেগুলো আপনার চিকিৎসক বলবেন সেগুলো নিয়ম করে লাইফস্টাইল সেভাবে একটু একটু এদিক ওদিক মডিফাই করে নিতে হবে, ওষুধ নিয়মিত খেতে হবে, রেগুলার ফলো আপ করতে হবে, এবং টেস্ট যেগুলো কিছু কিছু সময় বাদে করতে হবে, করার উচিত সেগুলো করতে হবে। সহজ ভাষায় যেটাকে বলা যায়, যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট ঠিকভাবে নেবেন এবং ঠিকভাবে ফলো করবেন, তাহলে আই গেস কোনো রকমই কোনো অসুবিধা কারোরই হবে না যাদের লুপাস থাকবে, তাই তো? মোস্টলি, বেশিরভাগ ক্ষেত্রে হবে না, এবং কিছু কিছু ক্ষেত্রে যেগুলো খুব সিভিয়ার ফর্মে হয় সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, ট্রিটমেন্ট সেই অনুযায়ী এসকালেশন করা হয়। মোস্টলি সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ধীরে ধীরে আমরা কিন্তু চলে এলাম আমাদের আজকে লুপাস অ্যাওয়ারনেস প্রোগ্রামের শেষের দিকে। অনেক ইম্পর্টেন্ট, অনেক জরুরি তথ্য আমরা আজকে জানতে পারলাম আমাদের ডক্টরের থেকে। এবার শেষে একটা কোয়েশ্চেন যেটা না করলেই নয়, সেটা হচ্ছে সোসাইটি একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের সবার জীবনে। কারণ যারা আশেপাশে রয়েছে তাদেরকে নিয়েই আমাদেরকে বাঁচতে হয়, চলতে হয় দৈনন্দিন জীবনে। তো ডক্টর, আপনার জন্য কি মনে হয় যে সোসাইটি কিভাবে এই লুপাস পেশেন্টসদের জন্য, কি সার্ভাইভার্সদের জন্য রোল প্লে করতে পারে, এবং কিভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে আমরা এই জিনিসটার জন্য ফাইট ব্যাক করতে পারবো? আজকে আমরা একত্রিত হয়েছি যে একটা অ্যাওয়ারনেস, ওটা অ্যাওয়ারনেসের একটা পার্ট। তো এরকম প্রোগ্রাম আরও বেশি করে করা উচিত। অ্যাবসলিউটলি। লুপাস ডে 10th মে, আমরা সবাই জানি 2004 থেকে লুপাস কানাডা এটা শুরু করেছিল ইনিশিয়েটিভটা, এবং প্রত্যেক বছর 10th মে এটা আমরা উদযাপন করি। তো এইরকম লুপাস ডে শুধু একদিন নয়, সারা বছর লুপাস নিয়ে প্রোগ্রাম করা উচিত, বিভিন্ন অ্যাক্টিভিটি করা উচিত, এবং তাতে পেশেন্টদের ইনক্লুড করা উচিত। ঠিক, পেশেন্ট অ্যাওয়ারনেস, পেশেন্ট গ্রুপ আছে, বিভিন্ন রোগের পেশেন্ট গ্রুপ আছে, লুপাসেরও পেশেন্ট গ্রুপ আছে। আচ্ছা। এবং লুপাস ইনিশিয়েটিভ বলে একটা গ্রুপ আছে, এবং তাতে আরও বেশি করে যে সমস্ত বাচ্চারা লুপাস নিয়ে ডায়াগনোসিস করছে, তাদের লড়াইটা আরও কঠিন, তাদের গ্রোয়িং এজ, তাদের বাবা মা সবার পুরো ফ্যামিলি ইনভলভ সেখানে, সেই সমস্ত বাচ্চাদের আরও বেশি করে ইনক্লুড করা উচিত। এই লুপাস ডে প্রোগ্রামে তাদেরও ডাকা উচিত,
আমরা তাদের সাথে ইন্টারাক্ট করতে পারি যে লুপাসে কী কী চ্যালেঞ্জ আছে, যেগুলো আমি বললাম, লাইফস্টাইল কীভাবে মডিফাই করা উচিত, ট্রিটমেন্টের কী কী চ্যালেঞ্জ আছে, সেগুলো যত তারা জানবে তত আমরা লুপাসকে আরও ভালোভাবে প্রতিরোধ করতে পারবো। এবং এরকম অ্যাক্টিভিটি আরও বেশি হওয়া উচিত অনেক। এবং এইগুলো যত আরও বেশি হবে তত কিন্তু শুধুমাত্র পেশেন্টদের মধ্যে নয়, চিকিৎসকদের মধ্যেও, কেননা এটা এমন একটা রোগ নয় যেটা আমরা বহুদিন থেকে জেনে আসছি, বহু চর্চিত, সেরকম নয়। না। চিকিৎসকদের মধ্যেও অনেক ব্যারিয়ার আছে, যে হয়তো লোকটার নাম শুনেছেন কিন্তু এই রোগের প্রেজেন্টেশন যে এরকমও হতে পারে সেটাও সিএমই আমরা যেগুলো করি, সিএমই আরও বেশি করে অর্গানাইজ করা উচিত এই রোগের ওপর, বিভিন্ন সেমিনার করা উচিত। সেখানে শুধুমাত্র পেশেন্ট না, চিকিৎসকরাও আসবেন, যারা জেনারেল পিডিয়াট্রিশিয়ান আছে, যাতে তারাও আরও বেশি করে এই রোগগুলো ডায়াগনোসিস করতে পারেন, কেননা তারাই পেশেন্টদের সাথে কিন্তু ফার্স্ট কন্ট্যাক্ট। তারপরে তারা আমাদের কাছে পাঠাবেন, পিডিয়াট্রিক রিউমাটোলজিস্ট বা রিউমাটোলজিস্ট ইমিউনোলজিস্টের কাছে পাঠাবেন। কিন্তু ফিজিশিয়ান বা পিডিয়াট্রিশিয়ানরা যারা পেশেন্টের সাথে ফার্স্ট কন্ট্যাক্ট আসেন, তারা যাতে আরও বেশি করে এই রোগটাকে ধরতে পারেন, আরও ডায়াগনোসিস বেশি হয়, সেই জন্য তাদের অ্যাওয়ারনেসের জন্য প্রচণ্ডই দরকার অ্যাক্টিভিটি করা উচিত। অ্যাবসলিউটলি। এবং আরেকটা জিনিস যেটা নর্মালি সাধারণত হয়ে থাকে, আমরা যখনই কোনো রোগের সাথে ফেস টু ফেস হই, আমাদের অনেক ব্যারিয়ার্স চলে আসে, অনেক মিথস কাজ করে, এর কথা শুনি তার কথা শুনি। তা আমার মনে হয় সেগুলোতে না গিয়ে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এইগুলোতে যারা, যেখানে কারেক্ট ইনফরমেশন, রাইট ইনফরমেশন ঠিকভাবে আমরা পোর্ট্রে করতে পারি, এবং সেগুলো জানতে পারলেই আই গেস অনেকটা ইজি হয়ে যাবে এই রোগগুলোর সাথে ফাইট ব্যাক করাটা, রাইট? একদম একদম। তো থ্যাংক ইউ সো মাচ। শেষ করার আগে আমি ডক্টরকে রিকোয়েস্ট করব, as we are moving ahead, advancements in technologies, advancement in medicine industry, medical industry bolte pari is the right word. তো প্রত্যেক দিন আমরা নতুন টেকনোলজি দেখছি আর নতুন হোপ উঠে আসছে। তো হোয়াট ইজ ইয়োর বলতে পারেন ইন্সপিরেশন, যে আজকে আপনি এরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্রিয়েট করেছেন কেন, এবং দ্য বার্ডিং ডক্টরস যারা ইন দ্য কামিং টাইম এরকম লুপাস অ্যাওয়ারনেসের সাথে যুক্ত হবে বা হয়তো ট্রিটমেন্ট করবে, তাদের জন্য আপনি যদি কিছু বলতে চান। ওকে, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। অ্যান্ড সো most of the diseases that we deal with the rheumatologists and immunologists, Yes. so awareness in patients as well as in doctors are very less regarding these diseases. So that's why such activities should be organized in more number. And lupus is one of them. Today we are celebrating World Lupus Day, that is on 10th May. So the disease is lupus, systemic lupus erythematosus. And the name comes from wolf because of the specific rash, the signature rash of lupus, which involves both the cheeks, the bridge of the nose, sparing the nasolabial fold. So it looks like wolf, and some say butterfly. So the term lupus originates from wolf, and the color of lupus is purple. Yeah. And as I have already mentioned, it is a multisystemic prototype autoimmune disease. So body's immune system gets activated and it can't recognize the self antigens. So it recognizes our own body as foreign, and the immune system gets triggered. It forms antibody. These autoantibodies attack various tissues, leading to various manifestations like fever, rashes, particularly facial, malar rash, oral ulcerations, painless oral ulcerations, alopecia, that is hair loss, and all the systems can be involved. One of the commonest system is renal system or kidney system, and other systems like cardiovascular system, pulmonary system, intestines, hematology, the blood cells can get destroyed. So everything can be involved. And the diagnosis, you should find clue, that is anemia, leukopenia, lymphopenia, thrombocytopenia, elevated ESR, and DCT may be positive, which is a sign of autoimmune hemolytic anemia. And in LFT you can find transaminitis, so elevated SGPT, SGOT. So based on this clinical laboratory profile, if you suspect lupus, you should do ANA, that is anti-nuclear antibody, and it should be done by indirect immunofluorescence method on HEP2 cells. That is the most important thing.
ELISA, it is not the gold standard test, and ELISA is not at all accepted nowadays because in 30% of the patients, ELISA can miss lupus. So the test, the gold standard is ANA by indirect immunofluorescence on HEP2 cells. If ANA is positive, you should follow it up with anti-dsDNA, anti-Smith, ANA immunoblot, complement C3, C4, and then urine test, routine and microscopic. If urine test is abnormal, you should do renal biopsy, and last but not the least, anti-phospholipid antibody you should do. So after diagnosis of lupus, treatment, as you all know, it will depend on the severity of lupus, it will depend on the organ system involvement. I will not go into the details of the treatment modalities, but the take home should be that treatment is long term. Yes. And it should be continued. It should be treat to target. So there should be some monitoring parameters, and you should do these parameters regularly to know that how effective is the treatment, and it should be continued. And if all these things done, it can be handled efficiently, and lupus can be controlled, and prognosis can be good. But in some severe cases, advanced treatment may be required, like injectable biologics, like severe lupus nephritis or severe renal involvement, CNS involvement or severe neurological involvement, severe intestinal involvement. In those cases, some advanced form of treatment may be required. So you should be careful that lupus can be diagnosed in patients with PUO, that is pyrexia of unknown origin, fever where no cause is found. You should open your mind to pick up those things, small things, oral ulceration, alopecia, joint pain, and you should evaluate or analyze the CBC carefully, complete blood count, whether there is any anemia, whether there is any low platelet count. Low platelet count is an important indicator that it may be lupus. Low WBC count, all these things you should pick up so that you can diagnose lupus early, you can treat lupus early, and the prognosis becomes good. So that's all, and I hope that this activity will increase awareness of this disease, and we can fight this disease in near future more efficiently, and lupus can be controlled. Not a single lupus should be missed after these awareness activities. Thank you. Yes, absolutely. We hope that, and that is the reason we are doing this awareness program. And I feel with time, people will get out of the myths, the barriers, and they will think in a doctor's point of view, and they will help the people who are facing difficulties and having lupus. They will also find a way out through the society itself. Thank you so Yes. much. It was very nice talking to you. Thank you. It was so simple, so easy. You gave us a different point of view overall for lupus, and today my point of view about lupus also got changed. And last day only I already mentioned that lokale hobe na lorte hobe. Yes. So we follow this tagline and this to every single survivors and fighters of lupus, that lorte hobe, lokale cholbe na. See you in our next lupus awareness program. Till then, take care of yourself and your family. Thank you.